অনেকেই রিক্সায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। মোহাম্মদ আখতারুজ্জামান, মাননীয় সদস্য, ময়মনসিংহ 10, আপনার সময় 6 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী এই মহান সংসদে যে বাজেটটি উত্থাপন করেছেন, যে গণমুখী বাজেটটি উত্থাপন করেছেন, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যে বাজেটটি উত্থাপন করেছেন, সেজন্য আমি মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি 36 বছরের রাজনৈতিক কর্মী। আমি দেখেছি যে বাজেট পেশ করার আগে মানুষ উৎকণ্ঠায় বসে থাকতো কোন জিনিসের দাম বেড়ে যাবে। এই প্রথম আমার জীবনে দেখলাম, বাইরে এতদিন সংসদের বাইরে ছিলাম, বাইরে বসে থাকতাম, টিভির সামনে মানুষ বসে থাকতো যে কোন জিনিসের দাম বেড়ে যায়। বাজারে অনেক জিনিসের দাম বেড়ে যেত। এই প্রথম আমরা দেখলাম, এই পিছনে মাননীয় অর্থমন্ত্রীর পিছনে আমার সিট, বসে বসে দেখলাম যে একের পর এক পণ্যের শুল্ক এবং ভ্যাটের হার কমানো ঘোষণা করছেন মাননীয় অর্থমন্ত্রী। এই সংসদ যখন প্রতিটি সংসদ সদস্য টেবিল চাপড়িয়ে যখন অভিবাদন জানাচ্ছেন, আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম আমাদের বিরোধী দলীয় বন্ধুদের একটু মন খারাপ মনে হয়, আমি লক্ষ্য করেছি। আমি জানি না কি কারণে ওনাদের মন খারাপ। আমি দেখেছি যে নিত্য প্রয়োজনীয় 60টি দ্রব্যের উপর দাম কমানো হয়েছে। বাজারে আমি নিজে বাজার করি মাননীয় স্পিকার, আমি বাজারে গিয়েছি, বাজারে কোনো জিনিসের দাম বাড়ে নাই। আমার মনে হয় আপনার দীর্ঘ অভিজ্ঞতা, আপনি এই স্পিকারের আসনে বসেছেন, এর আগে ওই লাস্ট সংসদের শেষের সিট থেকে ওইখানে বসেছেন মাননীয় স্পিকার, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। আমার জীবনে এমন দেখি নাই মাননীয় স্পিকার। একটা ওই মির্জা গালিবের একটা ইয়ে আছে, ইয়ারব ও না সমঝে হয় না সমঝেঙ্গে মেরে বাত দে আর দিল উনকো। হে আল্লাহ, তারা আমার কথা বুঝেনি এবং ভবিষ্যতেও বুঝবে না, বরং তাদেরকে এমন একটা দিল দিন যেন আমাদের কথা বুঝতে পারে। আমার একটি আমরা দেখেছি, দুটো জিনিসে আমরা দেখেছি দাম বেড়েছে মাননীয় স্পিকার। একটা হলো সিগারেট আর একটা হলো মদ। এখন আমাদের বিরোধী দলের বন্ধুরা এই যে বাজেটটিকে সারা দেশের মানুষ সাদরে গ্রহণ করেছে, ওনারা বলেন চানাচুর মার্কা বাজেট। আমিরা শুনেছি চানাচুর বাচ্চারা খায়, আবার বড়রাও খায়, কখন অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়, সেজন্য মন খারাপ কিনা আমি জানি না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতিকে যদি আধুনিক প্রযুক্তিতে যদি শিক্ষায় উন্নত করা না যায়, তাহলে নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত জাতি মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে পদার্পণের পরে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তখন অনেকেই বুঝতে পারেননি, ওনার কথার অর্থ বুঝতে পারেননি, ওনার যে দেশ গড়ার যে মহাপরিকল্পনা সেই কথা বুঝতে পারেননি মাননীয় স্পিকার। সেজন্যেই আর দেশে আসার আগে অনেকে বলেছিলেন তারেক রহমান আসে না কেন, আসবেন না, এইসব কথা বলেছিলেন। কিন্তু উনি 17 বছর এদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মাননীয় স্পিকার। এদেশের মানুষ গুম হয়েছে, খুন হয়েছে তাদের অধিকার আদায়ের জন্য। 17 বছর সেই বিদেশে থেকে এদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এদেশের এই দেশ গড়ার পরিকল্পনা সাজিয়েছেন। 17 বছর তিলে তিলে এই দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন মানুষকে। আপনি লক্ষ্য করে দেখবেন মাননীয় স্পিকার, আমরা জুলাই যুদ্ধ করেছি, আমি নিজেও করেছি, আমাদের এখানে যারা আছেন অনেকে এই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন। কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার। আমরা জুলাই চেতনা বিক্রি করি না মাননীয় স্পিকার, আমরা জুলাইকে ধারণ করি মাননীয় স্পিকার। জুলাই তো বিক্রি করার বিষয় না। যারা জুলাই চেতনা বিক্রি করেন তাদের প্রতি একটি অনুরোধ জানাবো, অনেকেই রিক্সায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আমি একটা অনুরোধ করব মাননীয় স্পিকার,
আমি যে গাড়িতে চড়তাম সেই গাড়িটি নির্বাচনের সময় মাননীয় স্পিকার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি এখনো সেই গাড়িতেই চড়ি। আপনি যারা এই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব ওনারা আগে কিসে চড়তেন, এখন কিসে চড়েন, কোন বাসায় থাকেন, ওনারা মাঝে মধ্যে লাইভ করেন, কোন বাসায় থাকেন একটু লাইভ করলে এই জাতি দেখতো ওনাদের কি এখন আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কিরকম হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বাজেটে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, আপনি দেখবেন সামাজিক সুরক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা সিঙ্গাপুর কানাডা নয়, আমরা এই দেশটিকে সিঙ্গাপুর কানাডা বানাতে চাই। মাননীয় স্পিকার, এই বাজেটে বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, দেশি বিদেশি কর ছাড়ের সুযোগ নিয়ে দেশি বিদেশি বিনিয়োগকারীরা মাননীয় স্পিকার এইখানে এই দেশ বাংলাদেশে বিনিয়োগের আচ্ছা 2 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, আমাকে একটু 5টা মিনিট সময় না, আপনার হুইপ দিয়েছেন। মাননীয় স্পিকার, মাননীয় চিফ হুইপের প্রতি অনুরোধ করবো আমাকে 5টা মিনিট সময় বাড়িয়ে দেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সঠিক নেতৃত্ব, দূরদর্শী নেতৃত্ব একমাত্র তারেক রহমান, শহীদ জিয়াউর রহমানের ঔরসজাত সন্তান। উনি মুক্তিযুদ্ধের পর আমরা যেরকম মুক্তিযুদ্ধ ধারণ করি, আমরা জুলাই ধারণ করি, মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান যখন এদেশের দায়িত্ব নিয়েছিলেন, এই দেশটিকে অর্থনীতির মুক্তির জন্য উনি এই দেশটিকে দেশপ্রেমের যে উজ্জ্বল সততা আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। মাননীয় স্পিকার, আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না, আমরা স্বাধীনতাকে অন্তরে ধারণ করি, জুলাইকে অন্তরে ধারণ করি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু সমস্যার কথা আমি মাননীয় স্পিকার বলতেই হবে এখানে। মাননীয় স্পিকার, আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, মাননীয় স্পিকার 47 বছর পর ওই এলাকা থেকে এই সংসদে আসার সৌভাগ্য হয়েছে। মাননীয় স্পিকার, আমি ছিলাম গোলন্দাজের জুলুমের রাজ্যে, আমার এখানে জিয়া হত্যার সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত গিয়াস এই মহান সংসদে এসে কলঙ্কিত করেছিলেন এই সংসদকে। মাননীয় স্পিকার, তারা জুলুমের রাজ্য কায়েম করেছিলেন, আমি ইনসাফের রাজ্য কায়েম করতে চাই। সেই ইনসাফের রাজ্য কায়েম করতে মাননীয় অর্থমন্ত্রী এখানে নাই, আমি অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে বিভিন্ন বিভাগে, সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগে অবকাঠামো উন্নয়ন খাতে বিভিন্ন বিভাগ রয়েছে, কিন্তু ময়মনসিংহ বিভাগ সেইখানে অন্তর্ভুক্ত নাই। মাননীয় স্পিকার, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী রয়েছেন এখানে, উনি অত্যন্ত আন্তরিক, আমি ওনার প্রতি অনুরোধ জানাবো উনি সারা বাংলাদেশের মতোই ময়মনসিংহকে, সেই ময়মনসিংহ অঞ্চলকে, ময়মনসিংহ জেলাকে, আমার পিছিয়ে পড়া গফরগাঁও পাগলাকে উনি। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য সালাউদ্দিন, আপনাকে 1 মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে, প্লিজ। সময় তো আমি দেই না, সময় আপনাদের চিফ হুইপ দেয়। 1 মিনিটে শেষ করেন প্লিজ, না হলে তাদের বক্তৃত্ব ছোট হয়ে যাবে। আপনি মাননীয় স্পিকার, আমার এলাকাটি অত্যন্ত অবহেলিত। মাননীয় স্পিকার, আমার এলাকায় 47 বছর কোনো কাজ হয় নাই। মাননীয় স্পিকার, বেগুন তো আছে। মাননীয় স্পিকার, লাফা বেগুন সেটাও বিলুপ্ত হয়ে গেছে এই জুলুমের কারণে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে মাননীয় স্পিকার, আমার এলাকাটা যেহেতু অত্যন্ত অবহেলিত, এই এলাকাটিকে একটি বিশেষ নজর দেওয়ার জন্য মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, এই যে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী এখানে রয়েছেন আমাদের সামনে, ওনার জন্মও কিন্তু আমার গফরগাঁয়ে। মাননীয় সশস্ত্র জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এই মুফতি হারুন ইজহার যে আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করতে গেলেন এবং সেটার রীতিমতো দাপ্তরিক প্রমাণ পাওয়া যাচ্ছে, তা থেকে ইউনূস সরকারের সঙ্গে জঙ্গিবাদীদের ঘনিষ্ঠ সম্পর্ক
সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। কিছুদিন ধরেই সারা বাংলাদেশ জুড়ে সাদা কালো কালেমা খচিত পতাকা উড়িয়ে দেওয়া হচ্ছে। এই ছবি ভিডিও বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হলেও এবং যারা এগুলো অনুসরণ করেন তারা সকলেই লক্ষ্য করেছেন যে ফেসবুকে অনেক পাতা বেরিয়ে এসেছে যেখানে এসব পতাকা বিতরণ, পতাকা ওড়ানো এবং পতাকা নিয়ে মিছিলের বিভিন্ন ছবি ভিডিও গত কিছুদিন ধরেই একরকম সয়লাভ। কিন্তু বাংলাদেশের যেই সংবাদ মাধ্যমটি প্রথম এই খবরটি বিস্তারিতভাবে একরকমের তাদের অনুসন্ধানের ভিত্তিতে ছাপলো সেটি হচ্ছে বাংলা স্ট্রিম। বাংলা স্ট্রিম শিরোনাম করেছে সাদা কালো পতাকায় সয়লাভ দেশ, নেপথ্যে কারা। এখন পত্রিকাটি সরাসরি বলছে যে মুফতি হারুন ইজহার, যিনি হেফাজতে ইসলামের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন, সেই মুফতি হারুন ইজহার, যিনি একজন ইসলামী চিন্তাবিদ হিসেবে এবং ইসলামী আন্দোলনের একজন প্রতিষ্ঠিত নেতা হিসেবে বাংলাদেশে পরিচিত, সেই ব্যক্তি সম্প্রতি বিশ্বকাপ শুরু হওয়ার পর গত 13ই জুন একটা ভিডিও বার্তা দিয়েছেন এবং সেই ভিডিও বার্তায় তিনি বলেছেন আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগায় দেবেন। এখন যদি এটা জঙ্গিবাদ হয়ে থাকে তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিল এগুলোর সব পতাকা নামাতে হবে, এগুলো যেখানে থাকবে কালেমার পতাকাও থাকবে আমাদের। এবং আল কুরআনের দার্স নামের ফেসবুক পেজে গত 13ই জুন বিশ্বকাপ উপলক্ষে বিদেশি পতাকার পরিবর্তে কালেমার পতাকা টানানোর আহ্বান ক্যাপশনে পোস্ট করা ভিডিওতে হারুন ইজহারকে বলতে শোনা যায় এই যে আর্জেন্টিনা, তারপরে এই যে আপনার বদমাইশি শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের তরুণরা কালেমার পতাকা শুরু করেছে। এরপর তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওপরে তরুণীরা কি করে একের পর এক কালেমা পতাকা টানিয়ে দিচ্ছেন এবং এই পতাকা যারা খুলে নেবেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেসব হুমকি দিচ্ছেন, সেসব ভিডিও কিন্তু গত কিছুদিনে দেখা গেছে। কিন্তু বাংলা স্ট্রিম নামের এই অনলাইন পত্রিকাটি এই বিষয়ে খবরটি ছাপলো এমন সময়ে যখন বাংলাদেশের আর কোনো মূলধারার সংবাদ মাধ্যমে এই বিষয়ে কোনো খবর ছাপতে দেখা যাচ্ছে না। দেখেন, বাংলা স্ট্রিম চালু হয়েছে, তাদের কার্যক্রম শুরু করে ইউনূস আমলে যে এনসিপি, ইউনূস সরকার এদের ঘনিষ্ঠ না হলে কারো পক্ষে পত্রিকার অনলাইন কিংবা প্রিন্ট যাই হোক না কেন পত্রিকার লাইসেন্স পেয়ে পত্রিকা শুরু করা সম্ভব না, সেটা নিশ্চয়ই সকলেই স্বীকার করবেন। তখন থেকেই এই যে বিরাট একটা বিনিয়োগের মাধ্যমে বাংলা স্ট্রিম নামের এই পত্রিকা বড় সড়ো টিম নিয়ে ঢাকায় বসে কাজ শুরু করার পর থেকেই বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছিল যে এই পত্রিকার পেছনে যেমন কোনো গোয়েন্দা সংস্থার বিপুল বিনিয়োগ থাকতে পারে, তেমনি এমনকি এনসিপি, মাহফুজ আলম তখনকার তথ্য উপদেষ্টা এবং ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলম, এদের সংশ্লিষ্টতারও তখন কানাঘুষো ছিল। এখন সেই বাংলা স্ট্রিম পত্রিকা বলছেন হেফাজতের সাবেক নেতা মুফতি ইজহারের ভিডিও বার্তার প্রেক্ষিতে সারা বাংলাদেশে এই যে ছড়িয়ে পড়েছে সাদা কালো কালেমা খচিত পতাকা, সেটা একটা বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। নিরাপত্তা বিশ্লেষকেরা নাকি বাংলা স্ট্রিমকে বলেছেন এসব পতাকার সঙ্গে আল কায়েদা, আইসিস, তালেবান, হিজবুত তাহরিরের মতো সংগঠনের পতাকার নকশার মিলের তথ্য আছে এবং তারা এই নিরাপত্তা বিশ্লেষকেরা বাংলা স্ট্রিমকে বলেছেন যে সংগঠিত এই পতাকা কর্মসূচিকে নিজেদের অবস্থান পোক্ত এবং দেশের সরকার ব্যবস্থাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করা চলে। পতাকা নিয়ে শোভাযাত্রা, বিভিন্ন স্থানে টানানো ছবি দেওয়ার পর এর পেছনে গোয়েন্দা ব্যর্থতাকেও নিরাপত্তা বিশ্লেষকেরা বাংলা স্ট্রিমের কাছে দায়ী করেছেন। দেখেন, নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত একেএম শামসুদ্দিন বাংলা স্ট্রিমকে এ প্রসঙ্গে বলেছেন যে 24-এর গণ অভ্যুত্থানের পর চিহ্নিত গোষ্ঠী কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টা করছে, সাদা কালো পতাকার মাধ্যমে তারা নিজেদের ব্র্যান্ডিং করছে। গোয়েন্দারা সক্রিয় থাকলে এসব সম্ভব হতো না, এখনো সময় আছে। বিষয়টি খুব শক্ত
সত্যভাবে না দেখলে দেশের সর্বনাশ হয়ে যাবে। এই পত্রিকা তাদের রিপোর্টে বলছে এরকম কালেমা খচিত পতাকা এই একই গোষ্ঠী নাকি হাদির জানাজাতেও প্রদর্শন করেছিলেন, এবং তারা বলছেন হাদির জানাজায় এই একই পতাকা যেটা প্রদর্শন করেছেন একজন জনৈক এনামুল এবং তার সঙ্গীরা, সেই ব্যক্তিকে একটা ভিডিওতে তারা দেখছেন যে এই এনামুল হাসান বলছেন, আমরা ওসমান হাদি ভাইয়ের জানাজায় কালেমার পতাকা নিয়ে উপস্থিত হয়েছি, এই কালেমার পতাকা আজকে নিচে আছে, এটা ইনশাল্লাহ আগামীতে কিছুদিনের মধ্যেই সংসদ ভবনের ওপরে উঠবে, অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এই আশা পূর্ণ হবে। এখন যাত্রাবাড়িতে যে শোডাউন হয়েছে, মানে পতাকা ওড়ানোর ঘটনা ঘটেছে, ফ্লাইওভারে পতাকা লাগানোর ঘটনা ঘটেছে, স্ট্রিম বলছে এর সঙ্গেও এই এনামুল হাসানরা জড়িত, এবং হঠাৎ ঘোষণা দিয়ে কেন তারা সাদা কালো পতাকা টাঙাচ্ছেন সে বিষয়ে এনামুল হাসানকে জিজ্ঞেস করলে তিনি বলছেন যে তিনি এটা জানেন না, উনারা সঙ্গে ছিলেন, অন্যরা সঙ্গে ছিল, তারাও ছিলেন, বায়েজিদ খানও ছিলেন। স্ট্রিম বলছে মুফতি হারুন ইজহার, যিনি কিনা এই যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগানো গেলে কালেমার পতাকা লাগানো যাবে না কেন বলে তরুণদেরকে আহ্বান জানিয়েছেন সারা দেশে কালেমার পতাকা লাগাতে, তার শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা বায়েজিদ খানকে যখন স্ট্রিম জিজ্ঞেস করেছিল যে তারা কেন যাত্রাবাড়িতে বা ফ্লাইওভারে বা সারা বাংলাদেশে কেন তারা কালেমার পতাকা নিয়ে এই সময়টায় মিছিল করছেন, তখন তারা বলেছেন পতাকার উদ্দেশ্য হলো আরবি মাস শুরু হয়েছে, আরবি একটা ভাইব যেন সারা দেশে আসে, সেই চেষ্টা আমরা করেছি। অনেকে বলতে পারেন এটা সনাতনীদের বিরুদ্ধে, এরকম কিছু না। এই মুফতি হারুন ইজহারের শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউশনের শিক্ষক মাওলানা বায়েজিদ খান আরো বলেছেন এই পতাকা কোন দেশ কিভাবে ব্যবহার করে, মানে এর সঙ্গে হিজবুত তাহরির, আইসিস এদের পতাকার মিল আছে কি নাই সেটা আমাদের কাছে ম্যাটার না, আসলে কোনো খারাপ সংগঠন এই পতাকাকে ব্যবহার করলে এটা তাদের দোষ, দাড়ি রেখে খারাপ কাজ করলে কি দাড়িকে দোষারোপ করব। স্ট্রিম বলছে এই পুরো পতাকা টানানো কর্মসূচিটা শুরু হয় যাত্রাবাড়ি থেকে। তারা বলছে 17 জুন গভীর রাতে একদল তরুণ হানিফ ফ্লাইওভারের লোহার রেলিং এ সাদা কালো পতাকা সারিবদ্ধভাবে টানিয়ে দেন, পরদিন সন্ধ্যায় অবশ্য সেগুলো কারা বা কেউ এসে নিয়ে যায়, কিন্তু পরে ফ্লাইওভারে আরো বেশি করে সাদা কালো পতাকা টানানো হয়। এখন এই পতাকা টানানোর শোডাউনের আয়োজক এবং পরে ফ্লাইওভারে পতাকা টাঙানো কয়েকজনের পরিচয় সম্পর্কেও নিশ্চিত হয়েছে স্ট্রিম। ওই দলে ছিলেন তামিম আদনান, তিনি টক অফ ইনসান নামে একটা পেজ পরিচালনা করেন, জাহিদুল ইসলাম মিরাজ যিনি আসিদ্ক নামে একটা পেজ পরিচালনা করেন, আর ছিলেন এনামুল হাসান যিনি ফেসবুকে ইবারা নামে পেজ পরিচালনা করেন। এইসব শোডাউন ও পতাকা টাঙানোর কাজে নেতৃত্ব দেন ওই বায়েজিদ খান, যিনি রাজধানীর নাজিমউদ্দিন রোডের শরিয়া গ্র্যাজুয়েশন ইনস্টিটিউটের শিক্ষক মাওলানা বায়েজিদ খান। এই ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছেন মুফতি হারুন ইজহার। এই যে ইউনূস সরকারের সঙ্গে ঘনিষ্ঠ, এনসিপির সঙ্গে ঘনিষ্ঠ, এবং এমনকি ইউনূস সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন এমন ব্যক্তিরা যেই পত্রিকাটি সাজিয়ে দিয়েছেন, সেই বাংলা স্ট্রিম যে মুফতি হারুন ইজহারকে সরাসরি দায়ী করে এমন একটি খবর ছাপছে যে এই সাদা কালো পতাকা সারা দেশে টানানোটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, এবং আল কায়েদা, তালেবান, হিজবুত তাহরিরের পতাকার মতো দেখতে এই পতাকা টানিয়ে দিয়ে আসলে বাংলাদেশ অস্থিতিশীল এবং এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই সেই তত্ত্বটা প্রমাণের চেষ্টা হচ্ছে, এই খবরটা দিচ্ছে, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। স্ট্রিম বলছে যে তাদেরকে নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক সামরিক কর্মকর্তা সুমন সুভান বলেছেন পতাকা ওড়ানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর সঙ্গে সীমান্তের পুশিন, গাইবান্ধায় রাম বিগ্রহ স্থাপন, মানে গাইবান্ধায় যে একটা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ রাম বিগ্রহ তৈরির কাজ শুরু হয়েছিল এবং যেটা আপাতত স্থগিত করা হয়েছে, যেটার নির্মাণ কাজ, সেই রাম বিগ্রহ স্থাপন, ভারতে বসে ইসরায়েলের রাষ্ট্রদূতের বাংলাদেশে হামাসের তৎপরতা নিয়ে মন্তব্য, এই সব কিছু নাকি
এক সূত্রে গাথা। মুফতি হারুন ইজহারের নামটা যে এসেছে এই পুরো ঘটনা, এবং তিনি যে প্রথম ভিডিও বার্তার মাধ্যমে এই ঘটনাটির সূত্রপাত ঘটালেন, সেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ। কারণ মুফতি হারুন ইজহার ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং মার্কিন গোয়েন্দা সংস্থার নজরে আছেন বহু বহু বছর ধরে। 2008 সালে মুম্বাইয়ে 26শে নভেম্বর যে ভয়াবহ হামলা ঘটেছিল, তার সঙ্গে এই মুফতি ইজহারের কানেকশন, সংযোগ মার্কিন গোয়েন্দা সংস্থার যে তদন্ত তাতে উঠে এসেছিল। এবং তারপর 2009 সালে মার্কিন গোয়েন্দা সংস্থার চাপে বাংলাদেশে এই ব্যক্তিকে গ্রেফতার করতে হয় বাংলাদেশ সরকারের, এবং তখন খবর বেরিয়ে আসে যে মুফতি হারুন ইজহার 2009 সালে সে সময়টায় বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং মার্কিন দূতাবাসের উপর হামলার পরিকল্পনা করছিলেন। এই মুফতি হারুন ইজহার ভারতে অত্যন্ত একটা স্পর্শকাতর নাম। কারণ শুধুমাত্র যে ওই মুম্বাই অ্যাটাকের সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা তার সম্পর্ক পেয়ে গেছে এটাই নয়, এই 2025 সালে যে পেহেলগাম হামলার ঘটনা ঘটেছে, তখন ভারতীয় সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল যে বাংলাদেশের তখনকার আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে পেহেলগামে হামলার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে সচিবালয়ে গিয়ে, মন্ত্রণালয়ে গিয়ে দেখা করেছিলেন এই মুফতি হারুন ইজহার। এবং তখন ইন্ডিয়া টুডেতে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর বেরিয়ে এসেছিল যে লস্কর-ই তৈয়বার সঙ্গে দীর্ঘ, মানে পাকিস্তানের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈয়বার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এই মুফতি হারুন ইজহার যে আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করতে গেলেন, এবং সেটার রীতিমতো দাপ্তরিক প্রমাণ পাওয়া যাচ্ছে, তা থেকে ইউনূস সরকারের সঙ্গে জঙ্গিবাদীদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ পাওয়া যায়। এ ধরনের নিষিদ্ধ সংগঠনের সঙ্গে মিল আছে এমন পতাকা যখন উড়িয়ে দেওয়া হয়, সেটার সরাসরি জবাবদিহিতা তখন ওই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারকে করতে হয় পশ্চিমের বিভিন্ন দেশের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের কোনো দেশই যে সারা বাংলাদেশ জুড়ে সাদা কালো পতাকা উড়ছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা দমনে কোনো ব্যবস্থা নিতে পারছে না, সেটা ভালো চোখে দেখবে না তা বলাই বাহুল্য। কিন্তু বাংলা স্ট্রিম যেমন বলছে, হঠাৎ করে এই ঘটনা ঘটছেই বা কেন? আর আরো বড় প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিকভাবে এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র মুফতি হারুন ইজহার, তিনিই বা কেন এমন কর্মসূচির ডাক